আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিটারারি থিওরি একটা টপিক এবং আমাদের আজকের টপিকের নাম হচ্ছে নিউ ক্রিটিসিজম। তো দেখো, লিটারারি থিওরি এই বিষয়টা পড়ার আগে আমরা লিটারারি থিওরি সম্পর্কে একটুখানি জানব। দেখো, লিটারেচারকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা হয়। কেউ একটা কোনো ওয়ার্ক পড়ছে, সেটা যে কোনো রাইটারের হতে পারে, তার উপর কেউ ফেমিনিস্টিক অ্যাপ্রোচ খুঁজে পাচ্ছে, কেউ রোমান্টিক অ্যাপ্রোচ খুঁজে পাচ্ছে, কেউ পোস্ট কলোনিয়াল আসপেক্ট খুঁজে পাচ্ছে, কেউ আবার মডার্ন আসপেক্ট খুঁজে পাচ্ছে। তো আমরা যে কোনো সাহিত্যের যখন অ্যানালাইসিস করি, সেই সাহিত্যের মধ্যে আমরা অনেকগুলো দিক দেখতে পাই। তাহলে এই সাহিত্যকে অ্যানালাইসিস করতে গেলে বিভিন্ন টুলসের প্রয়োজন রয়েছে। টুলস মানে যন্ত্রপাতি। এবারে এখানে যন্ত্রপাতি মানে তো ওই লোহালক্কর নয়, ওই স্ক্রুড্রাইভার, রেঞ্জ এসব তো নয়, কারণ আমরা লিটারেচার পড়ছি, আমরা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি না। তাহলে আমরা যখন কোনো লিটারেচারকে অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা যে টুলগুলোকে ব্যবহার করব, যে ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করব, যে ফিলসফিগুলোকে ব্যবহার করব, যে আইডিয়াগুলোকে ব্যবহার করব, সেইগুলোকেই বলা হচ্ছে লিটারারি থিওরি। এবারে যখন আমরা একটা লিটারেচারকে অ্যানালাইসিস করব, আমাদের সেই অ্যানালাইসিসটাকে বলা হবে লিটারারি ক্রিটিসিজম। ক্রিটিসিজম কথার অর্থ হচ্ছে দ্য অ্যানালাইসিস অফ লিটারেচার। ওই অ্যানালাইসিসটা করতে গিয়ে আমরা যে টুলস, যে ইনস্ট্রুমেন্টস, যে আইডিয়া, যে ফিলসফি, যে থট, যে টার্ম, এই যে বিষয়গুলো ব্যবহার করব, সেটা হচ্ছে লিটারারি থিওরি। তাহলে আজকে আমরা নিউ ক্রিটিসিজমের যে আসপেক্টগুলো, সেই আসপেক্টগুলোকে পড়ব এবং নিউ ক্রিটিসিজম বিষয়টা কি সেটা জানব। দেখো, এই যে নিউ ক্রিটিসিজম, এটা প্রথমে কখন শুরু হলো এবং এই অ্যাপ্রোচটা আমরা কখন দেখতে পেলাম, যার মাধ্যমে সাহিত্যকে অ্যানালাইসিস করা শুরু হলো। দেখো, নিউ ক্রিটিসিজমের অ্যাপ্রোচ আর্লি 20th সেঞ্চুরিতে আমরা দেখতে পেলাম, অর্থাৎ এটা একটা মডার্ন অ্যাপ্রোচ। আর্লি 20th সেঞ্চুরি মানে ইংলিশ লিটারেচারে মডার্ন পিরিয়ড। তাহলে নিউ ক্রিটিসিজম একটা মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন মানে কি? মডার্ন কথার অর্থই হচ্ছে মেক ইট নিউ, নতুন বানাও। যেটা ট্র্যাডিশনাল, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটাকে ভেঙে নতুন করে যে চিন্তা ভাবনা, তাকে আমরা মডার্ন বলি। তাহলে এই নিউ ক্রিটিসিজম এর যে রাইজিং পিরিয়ড, সেটা মোটামুটি আমরা বলতে পারি 1920s থেকে 1940s, অর্থাৎ কম বেশি 1920 থেকে 1950 অবধি। 40s মানে পরবর্তী 10টা বছর, 1940 থেকে 50। 20s মানে পরবর্তী 10টা বছর, মানে 1920 থেকে 30। তাহলে 1920 থেকে মোটামুটি 1950, এই যে 30 বছরের একটা টাইম, 30 ইয়ার্সের যে টাইম, এই 30 ইয়ার্সের টাইমে আমাদের এই অ্যাপ্রোচটা, এই মুভমেন্টটাকে আমরা দেখতে পেলাম। তাহলে বেসিক্যালি এটা একটা মুভমেন্ট, একটা আলোড়ন। কিসের জগতে? সাহিত্যের জগতে। সাহিত্যকে নতুন করে অ্যানালাইসিস করার একটা আলোড়ন। এবং এটা ইউনাইটেড স্টেটস এবং ইংল্যান্ড, এই দুটো জায়গাতেই আমরা এই অ্যাপ্রোচটাকে প্রথমত দেখতে পেলাম। এবং এই অ্যাপ্রোচটা কেন জন্মালো? এর প্রিভিয়াস
এর প্রিভিয়াস যে লিটারারি অ্যাপ্রোচগুলো ছিল সেই অ্যাপ্রোচগুলোকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার জন্য তাদের এগেইনস্টে একটা রিয়াকশন হিসাবে আমরা দেখতে পেলাম এই নিউ ক্রিটিসিজমকে। তাহলে দেখো, নিউ ক্রিটিসিজমের আগের যদি আমরা অ্যাপ্রোচগুলো দেখি, তাহলে সেই অ্যাপ্রোচগুলো কেমন? সেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, যেখানে আমরা কি দেখতে পেতাম, কোনো একটা টেক্সটকে অ্যানালাইসিস করা হচ্ছে সেই টেক্সটের হিস্ট্রিক্যাল এবং বায়োগ্রাফিক্যাল অরিজিনের উপর বেস করে, যেখানে রাইটারের জীবন, রাইটারের ব্যাকগ্রাউন্ড, টেক্সটার হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ, টেক্সটার মধ্যে কোনো রোমান্টিসিজম রয়েছে কিনা, কোনো পার্সোনাল ইমোশন, পার্সোনাল ইমাজিনেশন, পার্সোনাল এক্সপ্রেশন, এই বিষয়গুলোর ওপর বেস করে আর্লিয়ার যে অ্যাপ্রোচ বা আর্লিয়ার যে স্টাডি বা ট্র্যাডিশনাল মেথড, সেই ট্র্যাডিশনাল মেথড চলত। এবং লিটারেচারকে আমরা দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে এসেছি কিসের পার্সপেক্টিভে? হিস্ট্রিক্যাল এবং বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম, এই পার্সপেক্টিভে। কিন্তু নিউ ক্রিটিসিজম এই বিষয়টাকেই রিজেক্ট করলো। নিউ ক্রিটিসিজম বলল যে টেক্সট অ্যানালাইসিস করতে গেলে হিস্ট্রিক্যাল এবং বায়োগ্রাফিক্যাল পার্সপেক্টিভের প্রয়োজন নেই। এখানে রাইটারের জীবন, রাইটারের ব্যাকগ্রাউন্ড বা যে টেক্সটটা আমরা অ্যানালাইসিস করছি সেই টেক্সটের হিস্ট্রিক্যাল কনটেক্সট, সেই টেক্সটের মধ্যে রাইটারের ইমোশন, পার্সোনাল এক্সপ্রেশন, ইমাজিনেশন, এগুলোকে আমাদের ভাবতে হবে না, এগুলো আমাদের ভাবার দরকার নেই। নিউ ক্রিটিসিজম টোটালি এগুলোকে রিজেক্ট করলো, নতুনভাবে সাহিত্যকে অ্যানালাইসিস করতে চেনালো। এবং এই যে নিউ ক্রিটিসিজম, এই চিন্তা ভাবনাগুলো ডেভেলপ হলো দুজনের দ্বারা। প্রথমত I.A. রিচার্ডস, তিনি প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম মেথড বলে একটা পদ্ধতির স্টার্টিং করলেন। আর T.S. এলিয়ট, যিনি ইমপার্সোনালিটি বা ইমপার্সোনাল পোয়েট্রির কথা বললেন। এই T.S. এলিয়টের ইমপার্সোনালিটি এবং I.A. রিচার্ডসের প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, এই দুটো অ্যাপ্রোচ মিলিয়ে মিশিয়ে জন্ম দিল নতুন এক ধরনের লিটারারি মুভমেন্ট, যার নাম আমরা বলতে পারি নিউ ক্রিটিসিজম। এবং এই নিউ ক্রিটিসিজম কি করলো? ট্র্যাডিশনাল মেথডগুলোকে রিজেক্ট করলো। হিস্ট্রিক্যাল বায়োগ্রাফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বা যে কনসেপ্ট বা যে ইমাজিনেশন, পার্সোনাল এক্সপ্রেশন, সেই জায়গাটাকে রিজেক্ট করে নতুনভাবে লিটারেচারকে অ্যানালাইসিস করা শেখালো, তাকেই বলা হচ্ছে নিউ ক্রিটিসিজম। তাহলে এটা বেসিক্যালি অরিজিন, কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, আমরা সেই বিষয়টা জানলাম। নেক্সট আমরা যে জায়গাটা জানবো সেটা হচ্ছে এই টার্ম নিউ ক্রিটিসিজম। টার্মটা কি করে এলো, কে এটাকে নাম দিল নিউ ক্রিটিসিজম? এই নিউ ক্রিটিসিজম, এই টার্মটাকে প্রথম ব্যবহার করলেন J.E. স্পিনগার্ন। J.E. স্পিনগার্ন বলে একজন ক্রিটিক, তিনি একটা লেকচার দিয়েছিলেন, তার একটা বুকলেট বা তার একটা লেকচার। লেকচারের নাম হচ্ছে দ্য নিউ ক্রিটিসিজম, 1911 সাল। অর্থাৎ দেখো, আমরা বলছি নিউ ক্রিটিসিজম শুরু হয়েছে 1920s, মানে 1920 দশকে, কিন্তু এর অ্যাপ্রোচটা অনেক দিন আগের থেকেই স্টার্ট হয়ে গেছে, এই কনসেপ্টটা অনেক দিন আগের থেকেই স্টার্ট হয়ে গেছে। মডার্ন পিরিয়ড চলে আসার পরে পরেই এই নিউ ক্রিটিসিজমের কনসেপ্ট কিন্তু চলে এসছে। কারণ মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1945, এই টাইমটাকে আমরা আর্লি 20th সেঞ্চুরি বলে থাকি, বা আমরা বলে থাকি
মডার্ন পিরিয়ড। তাহলে এই যে মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ড আসার সাথে সাথে সমস্ত দিকে নতুন নতুন অ্যাপ্রোচ আসতে শুরু করেছে। ঠিক সেই রকমই সাহিত্যের ওপরও এক্সপেরিমেন্টেশন হচ্ছে। মডার্নিজম এর কথার অর্থই হচ্ছে এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে নিউ ক্রিটিসিজমের যে পার্সপেক্টিভ বা কনসেপ্ট, এ কিন্তু 1911-তে প্রথমে দিলেন জেই স্পিনগ্রাম তার একটা লেকচারটার নামই হচ্ছে দ্য নিউ ক্রিটিসিজম। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তো নিউ ক্রিটিসিজম কথাটাকে তিনি আবিষ্কার করলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে একটা গ্রেটার মুভমেন্ট তৈরি হলো, নিউ ক্রিটিসিজম নামে যে বিরাট বড় একটা লিটারারি মুভমেন্ট তৈরি হলো, এই মুভমেন্টটা তার নামটা খুঁজে পেল কোত্থেকে? সেই সময় বিখ্যাত একজন রাইটার এবং ক্রিটিক, তার নাম জে.সি. র্যানসম বা জন ক্রো র্যানসম। তিনি 1941-এ একটা বুক পাবলিশ করলেন। বুকটার নাম হচ্ছে দ্য নিউ ক্রিটিসিজম। এবং এই বইটিতে আমরা টোটাল আমাদের এই নিউ ক্রিটিসিজম যে কনসেপ্ট, সেই কনসেপ্টের যে মেজর আইডিয়া, সেই মেজর আইডিয়াগুলোকে খুঁজে পেলাম। এবং লিটারারি ক্রিটিসিজম এবং লিটারারি থিওরির জগতে নতুন একটা মুভমেন্ট চলে এলো, সেই মুভমেন্টের নাম হচ্ছে দ্য নিউ ক্রিটিসিজম। প্রথম টার্মটাকে ব্যবহার করলো জেই স্পিনগ্রাম 1911-তে, কিন্তু এই পুরো মুভমেন্টটা, নিউ ক্রিটিসিজম মুভমেন্টটা, তার নামটা খুঁজে পেল কোথায়? 1941 সালে, যখন জে.সি. র্যানসমের বই দ্য নিউ ক্রিটিসিজম পাবলিশড হলো। এটা হচ্ছে টার্মটা কিভাবে এলো। এবারে ডেফিনিশন, আমরা কাকে তাহলে এক্স্যাক্টলি নিউ ক্রিটিসিজম বলবো? দেখো, নিউ ক্রিটিসিজম is a formalist approach to literary analysis that treats a literary work as a self-sufficient verbal artifact independent of its author, historical background or reader response. এই 3 লাইনেই কিন্তু ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। মেইন ডেফিনেশন এই 3 লাইনেই লুকিয়ে আছে। নিউ ক্রিটিসিজম এক ধরনের গঠনমূলক চিন্তা ভাবনা, এক ধরনের স্ট্রাকচারাল গঠনমূলক চিন্তা ভাবনা, যেখানে বলা হচ্ছে যে কোনো একটা সাহিত্যকে অ্যানালাইসিস করতে গেলে সেই সাহিত্যের মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। সাহিত্যের বাইরে থেকে কোনো কিছু খোঁজার প্রয়োজন পড়বে না। অর্থাৎ আমরা রাইটারের ব্যাকগ্রাউন্ড, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, রাইটারের হিস্ট্রিক্যাল কনসেপ্ট, টেক্সটের হিস্ট্রিক্যাল কনটেক্সট, এগুলোকে আমাদের জানার প্রয়োজন নেই। আমরা যদি অনলি টেক্সটটাকে অ্যানালাইসিস করি, তাহলেই আমরা টেক্সটের রিয়েল মিনিং খুঁজে পেয়ে যাব। টেক্সটার ভেতরেই সব কিছু লুকিয়ে আছে। টেক্সটের যে ইন্টারনাল স্ট্রাকচার, টেক্সটের যে ল্যাঙ্গুয়েজ, টেক্সটের যে ফর্মাল এলিমেন্ট, সেই টেক্সটের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। অর্থাৎ দ্য মিনিং অফ এ লিটারারি ওয়ার্ক ইজ কন্টেইনড এন্টায়ারলি উইদিন দ্য টেক্সট। আমাদের রাইটার সম্পর্কেও জানার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। ডাইরেক্টলি যদি আমরা টেক্সটটাকে ভালো করে অ্যানালাইসিস করি, টেক্সটের স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, ফর্ম, এইগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব একটা নতুন ধরনের অ্যানালাইসিস। সেই অ্যানালাইসিসটাই হয়ে যাবে আমাদের নিউ ক্রিটিসিজম। অর্থাৎ আমাদের কেয়ারফুললি এক্সামিন করতে হবে কাকে? টেক্সটার ওয়ার্ডগুলোকে, টেক্সটের মধ্যে যে ইমেজগুলো ইউজ হয়েছে সেগুলোকে, টেক্সটের যে স্ট্রাকচারটা রয়েছে তাকে। আমাদের হিস্ট্রিক্যাল কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড জানার কোনো প্রয়োজন নেই। এই অ্যাপ্রোচটাকেই বলা হচ্ছে নিউ ক্রিটিসিজম।
এবারে আমরা অ্যাপ্রোচ পেয়ে গেলাম। তাহলে এই অ্যাপ্রোচটার কি কি ফিচার্স রয়েছে, কোন ফিচার্সগুলো এই অ্যাপ্রোচটাকে অন্যান্য যে অ্যাপ্রোচ তাদের চেয়ে আলাদা করছে, এই ফিচার্সগুলো আমাদের বুঝতে হবে। তাহলে দেখো, আমি তোমাদের কাছে পয়েন্ট করেছি ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সের প্রথমেই আমরা কি পাচ্ছি, নিউ ক্রিটিসিজম কোন জায়গায় ফোকাস করছে, ক্লোজ রিডিং। ক্লোজ রিডিং মানে কি, detailed and careful analysis of words, imagery, symbols and structure. Focus how meaning is created within the text. প্রথমেই বলছে টেক্সটটাকে ক্লোজলি রিড করো, টেক্সটটাকে ভালো করে পড়ো। নাথিং ইজ আউটসাইড দ্য টেক্সট, টেক্সটের বাইরে কিছু নেই, যা লুকিয়ে আছে টেক্সটের ভেতরেই লুকিয়ে আছে। টেক্সটের শব্দগুলোকে ভালো করে খুঁজে বার করো, টেক্সটের মধ্যে ইমেজারিগুলোকে, টেক্সটের সিম্বলগুলোকে, টেক্সটের স্ট্রাকচারকে, টেক্সটের মধ্যে ফিগার্স অফ স্পিচ, টেক্সটের রাইম স্কিম, টেক্সটের প্রত্যেকটা মিনিং খুঁজে বার করো। তাহলেই তোমার টেক্সটার অরিজিনাল মিনিংটা বা অরিজিনাল অ্যানালাইসিসটা বেরিয়ে আসবে। অর্থাৎ তোমাকে ফোকাস করতে হবে, তোমাকে বুঝতে হবে যে মিনিং কিভাবে টেক্সটের ভেতরেই তৈরি হয়েছে, মিনিং টেক্সটের বাইরে নেই। টেক্সটের বাইরে কোথাও হাতড়িয়ে লাভ নেই, যা পাবে তুমি টেক্সটের ভেতরেই পাবে। সেই তোমাদের একটা সনেট ছিল, সনেট নাম্বার 1, ফিলিপ সিডনির লেখা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। সেখানেও দেখবে ফিলিপ সিডনিকেও তার মিউজ এই অ্যাডভাইসটাই করছে। ফিলিপ সিডনি যখন তার প্রেমিকার জন্য কবিতা লিখতে যাচ্ছে, সে কবিতা লিখতে পারছে না, সে কি করছে, অন্যান্য বিভিন্ন রাইটারদের, বিভিন্ন পোয়েটদের কবিতা টবিতা পড়ার চেষ্টা করছে, সেখান থেকে কিছু আইডিয়া, সেখান থেকে কিছু ইমোশন খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে কোনো মতেই রিয়েল ইমোশনটা পাচ্ছে না। এবং কবিতার শেষের দিকে দেখছি কবির মধ্যে জাগরণ হচ্ছে, কবিকে তার মিউজ ডাইরেক্ট করছে, তার মিউজ বলে দিচ্ছে যে হ্যাঁ, তুমি যদি কবিতা লিখতে চাও তুমি লেখো, তোমার নিজের মন থেকে লেখো, কারণ তোমার যে প্রেমিকা, যে তোমার স্টেলা, সে তো তোমার মনের মধ্যে রয়েছে, বাইরের লোকের তো কোনো কিছু হাত নিয়ে লাভ নেই। বাইরের টেক্সট, অন্যান্য রাইটারদের লেখা, সেগুলো তো অন্যান্য রাইটারদের ফিলিংস, বাইরের কোনো জিনিসকে দেখে লাভ নেই, যা লিখবে তোমার ভেতর থেকেই লেখো। তাহলে নিউ ক্রিটিসিজমও ওই কথাটাই বলছে। মনে করো তুমি একটা কবিতাকে অ্যানালাইসিস করছো, নিউ ক্রিটিসিজম কি বলছে, যে কবিতাটাকে ক্লোজ রিডিং করো, কবিতার ভেতরটাকে পড়ো, অথরকে জেনে লাভ নেই, অথরের ব্যাকগ্রাউন্ড জেনে লাভ নেই, টেক্সটার হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ কি সেটার জানার কোনো দরকার নেই, টেক্সটের কনটেক্সট কি রয়েছে তাকে কোনো রকম জানার দরকার নেই। তুমি ডাইরেক্ট টেক্সটটাকে নিয়ে বসে যাও, টেক্সটের স্ট্রাকচারটাকে দেখো, টেক্সটের সিম্বলকে দেখো, টেক্সটের রাইম স্কিম, রেটোরিক, ইমেজারি, ওয়ার্ডস, এগুলোকে অ্যানালাইসিস করো। দেখো তুমি অটোমেটিক টেক্সটের মিনিং পেয়ে যাবে। তোমাকে কি করতে হবে, জানতে হবে যে টেক্সটের মিনিং টেক্সটের ভেতরেই আছে, বাইরে কোথাও নেই। অর্থাৎ তোমাকে একটা ক্লোজ রিডিং করতে হবে, প্রথম কনসেপ্ট। সেকেন্ড কি বলছে, টেক্সট অ্যাজ অটোনোমাস। তার মানে the text stands independent of author and reader. No need to consider background or context. বলছে টেক্সট সবসময় অটোনোমাস হয়। অটোনোমাস মানে কি, স্বয়ংক্রিয়, যে নিজে নিজেই পরিচালিত হতে পারে, যাকে পরিচালন করার জন্য অন্য কারো প্রয়োজন নেই, তাকেই অটোনোমাস বলা হয়।
তাহলে সেকেন্ড ফিচার হচ্ছে যে টেক্সট হচ্ছে অটোনোমাস, অর্থাৎ টেক্সট অ্যানালাইসিস করতে গেলে তোমাকে অথরকেও জানার দরকার নেই বা রিডারকেও জানার দরকার নেই, অর্থাৎ টেক্সটটা কারা পড়ছে তাদেরকেও জানার দরকার নেই, তারাও কি ভাবছে সেটাও জানার দরকার নেই। তুমি টেক্সটের কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো পার্সপেক্টিভ, কোনো কনসেপ্ট যেগুলো বাইরের দিকের, সেগুলো তোমাকে একটাও কিছু জানার দরকার নেই। তা তুমি কি করবে? তুমি বাদ দাও, তুমি ভুলে যাও, অথরের কথা ভুলে যাও, তুমি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা ভুলে যাও, তুমি ডাইরেক্টলি চলে এসো টেক্সটে, তাহলেই অটোমেটিক তুমি টেক্সটটাকে মিনিং পেয়ে যাবে। কারণ টেক্সট হচ্ছে সবসময় অটোনোমাস, স্বয়ংক্রিয়, স্বয়ংচালিত। টেক্সট নিজে নিজেই তার মিনিং তুলে ধরতে পারে। নেক্সট কি বলছে? ইউনিটি অফ দ্য টেক্সট, অর্থাৎ a good literary work has organic unity. All the elements, theme, imagery, tone are interconnected. যেটা টেক্সট, যেটা ভালো টেক্সট, যেটা ভালো সাহিত্য, যেটা গুড, সেই টেক্সটের মধ্যে একটা অর্গ্যানিক ইউনিটি থাকে। অর্থাৎ টেক্সটের থিম, টেক্সটের টোন, টেক্সটের ইমেজারি সব কিছু কিন্তু ইন্টারকানেক্টেড। অর্থাৎ প্রত্যেকটা জিনিস একটা কথাই বলবে। এটা কখনোই হবে না যে তুমি টেক্সট পড়ছো, টেক্সটের থিমগুলো এক কথা বলছে, আবার টেক্সটের ইমেজারিগুলো অন্য কথা বলছে, আবার টেক্সটের সিম্বলগুলো আরেক কথা বলছে, আবার টোনটা অন্যরকম। এটা কিন্তু রিয়েল টেক্সট নয়, এটা কিন্তু গুড লিটারারি ওয়ার্ক নয়। টেক্সটের মধ্যে একটা অর্গ্যানিক ইউনিটি থাকে। টেক্সটের অর্গান কোনগুলো? আমাদের হিউম্যান অর্গান হচ্ছে কোনগুলো? চোখ, হাত, পা, কিডনি, লিভার, আমাদের হার্ট, লাংস, এগুলো আমাদের অর্গান। তাহলে টেক্সটের অর্গান কোনগুলো? টেক্সটের থিম, তার ইমেজারি, তার টোন, তার ওয়ার্ডস, তার ল্যাঙ্গুয়েজ, তার রেটোরিক, তার প্রোজোডি, তার সিম্বল, এটাই তো টেক্সটের অর্গান। তাহলে এই অর্গানগুলো সব কানেক্টেড, এগুলো একটার চেয়ে অন্যটা আলাদা নয়। নেক্সট কি বলছে? ফোকাস অন লিটারারি ডিভাইসেস। নিউ ক্রিটিসিজম বলছে যে তোমাকে ফোকাস করতে হবে টেক্সটের লিটারারি ডিভাইসগুলোর ওপর, অর্থাৎ যাকে আমরা বলতে পারি আইরনি, প্যারাডক্স, অ্যাম্বিগুইটি, সিম্বলিজম, ফিগার্স অফ স্পিচ, রাইম স্কিম, মেট্রিক্যাল প্যাটার্ন, এগুলোই তো আমাদের লিটারারি ডিভাইসেস। এগুলো দিয়ে তো আমরা লিটারেচারকে অ্যানালাইসিস করি। তার বলছি এইগুলোর উপর ফোকাস করো, টেক্সটের মিনিং বার করতে গেলে এগুলোকে ফোকাস করতে হবে। দে আর কি টু ইন্টারপ্রেটিং মিনিং, যে এইগুলোই হচ্ছে আসল চাবিকাঠি, যার মাধ্যমে তুমি কি করতে পারবে? তুমি টেক্সটের মিনিংটাকে ইন্টারপ্রেট করতে পারবে। নেক্সট কি বলছে? রিজেকশন অফ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। তোমাকে কিছু জিনিসকে বাদ দিতে হবে, ইগনোর করতে হবে। কি কি ইগনোর করতে হবে? অথর্স বায়োগ্রাফি, রাইটারের ব্যাকগ্রাউন্ড জেনে কোনো লাভ নেই। টেক্সট স্বয়ংক্রিয়, টেক্সট রাইটারের সাথে কানেক্টেড নয়। রাইটার লিখেছেন ঠিকই, রাইটারের ইমোশন, রাইটারের বায়োগ্রাফিকে ঢুকিয়ে দিও না, তাহলে টেক্সটের অ্যানালাইসিস হবে না। তোমাকে বাদ দিতে হবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক পার্সপেক্টিভ, যে টেক্সটটা কোনো ইতিহাসকে তুলে ধরছে কি, এটাকে বাদ দিতে হবে। তোমাকে টেক্সটের মধ্যে লুকিয়ে থাকা কোনো সোশ্যাল কন্ডিশনস, অর্থাৎ কোন সোসাইটিতে অথর বিলং করতেন, কোন সোসাইটির ওপর বেস করে টেক্সটটা লিখেছেন, এগুলোকে বাদ দিতে হবে। এগুলোই তো দীর্ঘদিন ধরে চলে আসছে। এই অ্যাপ্রোচেই তো মানুষ নতুন করে ভাবেনি, মানুষ এই অ্যাপ্রোচগুলোকেই দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। এগুলোই তো ট্র্যাডিশনাল। আর নিউ ক্রিটিসিজম কি? এটা মডার্ন অ্যাপ্রোচ। তো মডার্ন মানেই তো নতুন, তাই না?
মডার্ন মানেই তো নতুন, তা ট্র্যাডিশনকে তো ব্রেক করতে হবে, সেই কারণেই তো এগুলোকে ব্রেক করেও যে অ্যানালাইসিস করা যায় সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অবজেক্টিভ অ্যানালাইসিস, অর্থাৎ তুমি যখন নিউ ক্রিটিসিজমের পথ ধরে কোনো টেক্সটকে অ্যানালাইসিস করবে তখন তোমার টেক্সট যেন সবসময় লজিক্যাল হয়, সায়েন্টিফিক হয়, এবং তুমি কিন্তু তোমার পার্সোনাল ফিলিংসকে সেখানে অ্যাড করে দেবে না, মানে বায়াসলেস হবে। বায়াসলেস কথার অর্থ কি, যে মনে করো আমি একটা টেক্সটকে অ্যানালাইসিস করছি, আমি উইলিয়াম শেক্সপিয়ারের একটা টেক্সটকে অ্যানালাইসিস করছি, এবারে শেক্সপিয়ারের ওই টেক্সটটা আমি অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে না, টেক্সটটা খুব একটা ভালো নয়, কিন্তু যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার একজন বিরাট বড় রাইটার, আমার মাথার মধ্যে একটা অলরেডি লুকিয়ে আছে যে শেক্সপিয়ার তার টেক্সট সম্পর্কে খারাপ কথা বলবো। নিউ ক্রিটিসিজম বলছে হ্যাঁ বলবে, নিউ ক্রিটিসিজম বলছে হ্যাঁ বলবে, যেটা যার ভুল, যেখানে ভুল লুকিয়ে রয়েছে সেই ভুলটা তোমাকে দেখিয়ে দিতে হবে। তুমি এখানে বায়াসলেস হবে, তোমার কোনো পার্সোনাল ফিলিংসকে অ্যাড করবে না, তুমি টেক্সটটাকে সায়েন্টিফিক ওয়েতে, লজিক্যাল ওয়েতে ইন্টারপ্রেট করবে, এবং যদি লজিক্যাল সায়েন্টিফিক ওয়েতে ইন্টারপ্রেট করে মনে হয় যে না এটার মধ্যে এটা ভুল রয়েছে তখন তোমাকে সেটা বলতে হবে, বা যদি মনে হয় কোথাও ঠিক করা দরকার বা ঠিক রয়েছে সেটা তোমাকে বলতে হবে। এটাকে টোটাল বায়াসলেস বানাতে হবে, কোনো পার্সোনাল ফিলিংসকে অ্যাড করা যাবে না, ডাইরেক্ট তিনি বললেন। অর্থাৎ যেটা সত্যি সেটাকে তুলে ধরো সায়েন্টিফিক এবং লজিক্যাল ওয়েতে, ইললজিক্যাল ওয়েতে নয়। দেখবে টি.এস. এলিয়টের একটা বিখ্যাত এসে আছে, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। ওখানে টি.এস. এলিয়ট বলছে হ্যামলেট ইজ দ্য আর্টিস্টিক ফেলিওর অফ উইলিয়াম শেক্সপিয়ার। ভাবো, হ্যামলেট একটা এত পপুলার ওয়ার্ক, লোকজনে এত হ্যামলেট নাটকের নাম শুনেছে, কিন্তু এলিয়ট কি বলে দিল যে না, শেক্সপিয়ারের অন্যান্য নাটকগুলো অনেক বেটার, হ্যামলেট নাটকে অ্যাজ এন আর্টিস্ট শেক্সপিয়ার ফেলিওর হয়ে গেছে। শেক্সপিয়ার তার যে আসল কোয়ালিটি সেই কোয়ালিটি তিনি হ্যামলেট নাটকে দেখাননি। হ্যামলেট নাটকটা তার একটা আর্টিস্টিক ফেলিওর। শেক্সপিয়ার অ্যাজ এন আর্টিস্ট হিয়ার ইজ ফেলিওর। ভাবো কত বড় কথা, তিনি সেটা প্রমাণ করেও দেখিয়ে দিচ্ছেন লজিক্যাল ওয়েতে, যে ভুলভাল প্রমাণ না, তিনি শেক্সপিয়ারের অন্যান্য টেক্সটের সাথে তুলনা করেও দেখিয়ে দিচ্ছেন যে হ্যামলেটের প্রবলেমটা কোথায়, হ্যামলেটে শেক্সপিয়ার কি ভুল করেছে। তাহলে এটাই তো হচ্ছে বাবা অবজেক্টিভ অ্যানালাইসিস। অর্থাৎ তোমাকে আগের থেকে কারো সম্পর্কে একটা চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে অ্যানালাইসিস করা যাবে না। তুমি তার টেক্সট পড়বে, অনলি টেক্সট পড়বে, তার ব্যাকগ্রাউন্ড পার্সপেক্টিভে যাবে না, তার কনটেক্সটে যাবে না, তার হিস্ট্রিতে যাবে না। তুমি টেক্সটটা পড়ে তোমার যেটা সহজ, যেটা সত্যি, যেটা লজিক্যাল, যেটা সায়েন্টিফিক মনে হবে সেটাকেই তোমাকে অ্যানালাইসিস করতে হবে। সেটাই হচ্ছে তোমার অবজেক্টিভ অ্যানালাইসিস। তাহলে এই 6টা বৈশিষ্ট্য আমরা নিউ ক্রিটিসিজমে দেখতে পাই এবং এইগুলো হচ্ছে মেজর ফিচার্স। এবারে আমরা নেক্সট যেটাকে জানবো সেটা হচ্ছে মেজর থিঙ্কার্স, অর্থাৎ কোন কোন ক্রিটিককে আমরা এই কনসেপ্টের সাথে দেখতে পাই। তাহলে দেখো, আমরা মেজর থিঙ্কার্স বা মেজর ক্রিটিক্স বা মেজর ফিলোসফারদের মধ্যে প্রথমেই যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে I.A. রিচার্ডস। I.A. রিচার্ডস তিনি হচ্ছেন এই নিউ ক্রিটিসিজমের একজন আর্লিয়েস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তার দুটো বিখ্যাত বই আছে, একটা বইয়ের নাম প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম যেটা 1929-এর, আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপালস অফ লিটারারি ক্রিটিসিজম যেটা 1924-এ। এখানেই তিনি
ক্লোজ রিডিং মেথড সম্পর্কে আলোচনা করেছেন এবং বুঝিয়েছেন যে একটা টেক্সটকে উইদাউট এক্সটার্নাল ইনফরমেশন দিয়ে কিভাবে অ্যানালাইসিস করা যায়। আই.এ. রিচার্ডস, প্রথম ফিলসফার, প্রথম থিঙ্কার, আর্লিয়েস্ট। নেক্সট আমরা ইম্পর্টেন্ট যার নাম করতে পারি তিনি হচ্ছেন জন ক্রো র্যানসম বা জেসি র্যানসম। এই জেসি র্যানসম তাকে বলা হয় ফাউন্ডার অফ নিউ ক্রিটিসিজম। কেন? মানে এই মুভমেন্টটার যে নাম, সেই নামটা কিন্তু তার বইয়ের ওপর বেস করে। তিনি দ্য নিউ ক্রিটিসিজম বলে বইটি পাবলিশ করলেন 1941-এ এবং তার বইটি এই মুভমেন্টকে নিয়ে একটা অ্যাপ্রোচ আমাদের সামনে তুলে ধরলো। এই মুভমেন্টটা কি সেটাকে ভালো করে বুঝতে সাহায্য করলো জেসি র্যানসমের বই দ্য নিউ ক্রিটিসিজম। সেই কারণে তাকে আমরা ফাউন্ডার ফিগার মানে ফাউন্ডিং ফিগার বলতে পারি। ওকে, এরপর তিনি যে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড টেক্সচার। আমরা এগুলো আলোচনা করব, আমরা প্রত্যেকটা ক্রিটিকের প্রত্যেকটা কনসেপ্টকে ডিটেল আলোচনা করব। আমরা এখন জাস্ট তাদের নামগুলো জানছি। নেক্সট আমরা যার নাম পাই তিনি হচ্ছেন ক্লিন্থ ব্রুকস। ক্লিন্থ ব্রুকস তিনিও একজন ইম্পর্টেন্ট ফিগার। তিনি বিশেষ করে পোয়েট্রির ওপর অ্যানালাইসিস করেছেন। তার বিখ্যাত বই দ্য ওয়েল রট আর্ন 1947-এ পাবলিশড হয়েছে। ওকে, এবং সেখানে আমরা কি দেখতে পাই? প্যারাডক্সের কনসেপ্ট। এবং তার আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে ব্রুকস। এই ব্রুকস বলে এটাও মানে তার নিজের নামেই তিনি লিখেছেন। তার ওয়েল রট আর্ন সবচেয়ে বিখ্যাত বই। এই বইটিতে কি দেখিয়েছেন? তিনি প্যারাডক্স নিয়ে আলোচনা করেছেন এবং তিনি যে কনসেপ্টটাকে তুলে ধরেছেন সে নাম হচ্ছে হেরাসি অফ প্যারাফ্রেজ। তিনি যে কনসেপ্টটাকে আমাদের এই ব্রুকস অর্থাৎ ক্লিন্থ ব্রুকস আলোচনা করেছেন তার নাম হচ্ছে হেরাসি অফ প্যারাফ্রেজ। এই প্রত্যেকটা কনসেপ্টকে আমরা আরো ডিটেলে বুঝবো। তাহলে ক্লিন্থ ব্রুকস তার বিখ্যাত বই দ্য ওয়েল রট আর্ন, সেখানে ব্রুকস কি করেছেন? হেরাসি অফ প্যারাফ্রেজ এই কনসেপ্টটাকে ব্রুকস আলোচনা করেছেন। নেক্সট টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টকে তো একটু আগেই আমরা বললাম যে তার যে কনসেপ্ট নিউ ক্রিটিসিজমকে একটা অনবদ্য জায়গা দিয়েছে বাবা। তার এই যে থিওরি অফ ইম্পার্সোনালিটি, এই ইম্পার্সোনাল থিওরি নিউ ক্রিটিসিজম মুভমেন্টকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, যেটা আমরা তার বই ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমসে খুঁজে পাই। এই যে দুটো এসে, এই এসেতে আমরা খুঁজে পাই ইম্পার্সোনালিটির কথা। তারপর রয়েছে ডাব্লিউ.কে উইমস্যাট। ডাব্লিউ.কে উইমস্যাটের বিখ্যাত বই দ্য ভার্বাল আইকন, যেটা তিনি তার বন্ধু মনরো বিয়ার্ডসলের সাথে কন্ট্রিবিউট করে লিখেছেন এবং এই দুজন মিলে নিউ ক্রিটিসিজমের দুটো বিখ্যাত কনসেপ্টের কথা আলোচনা করেছেন। একটা হচ্ছে ইন্টেনশনাল ফ্যালাসি আর একটা হচ্ছে অ্যাফেক্টিভ ফ্যালাসি। নেক্সট আমরা পাচ্ছি মনরো বিয়ার্ডসলে, তার দ্য ইন্টেনশনাল ফ্যালাসি বলে একটা এসে আছে, আরেকটা এসের নাম হচ্ছে দ্য অ্যাফেক্টিভ ফ্যালাসি। এখানে বিয়ার্ডসলে তার বন্ধু উইমস্যাটকে সাথে নিয়ে লিটারারি ক্রিটিসিজমের বা এই নিউ ক্রিটিসিজমের যে কনসেপ্ট, যে দুটো ইন্টারনাল বা ইন্টেনশনাল ফ্যালাসি এবং অ্যাফেক্টিভ ফ্যালাসি, এই দুটো ফ্যালাসিকে নিয়ে আলোচনা করেছেন। এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। কাকে কি বলে, কাকে ইন্টেনশনাল ফ্যালাসি বলে, কাকে অ্যাফেক্টিভ ফ্যালাসি বলে, প্রত্যেকটা জিনিস ইন ডিটেল আলোচনা হবে। কিন্তু তার আগে আমরা জাস্ট আগে নামগুলো জেনে নিচ্ছি এবং বুঝে নিচ্ছি কে কে রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কাকে? অ্যালেন টেট। অ্যালেন টেটের বিখ্যাত কনসেপ্ট, সেই কনসেপ্টের নাম হচ্ছে টেনশন, টেনশন ইন লিটারেচার। নেক্সট আর.পি. ব্ল্যাকমুর।
আরপি ব্ল্যাকমুর, তিনি আলোচনা করেছেন ইমেজারি, সিম্বলিজম, টোন, এই সমস্ত নিয়ে। তারপর উইলিয়াম এমসন, তার বিখ্যাত বই 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি 1930-এ পাবলিশড হয়েছে, সেখানে তিনি অ্যাম্বিগুইটি নিয়ে আলোচনা করেছেন, লিটারেচারে অ্যাম্বিগুইটির কতটা গুরুত্ব। তারপর রয়েছে রবার্ট পেন ওয়ারেন, তার বিখ্যাত বইয়ের নাম আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি, যেটা তিনি এবং ক্লিন্ট ব্রুকস দুজন মিলে একসাথে লিখেছিলেন, এবং এখানেও তিনি পোয়েট্রির ল্যাঙ্গুয়েজ নিয়ে, ক্লোজ রিডিং নিয়ে আলোচনা করেছেন। তাহলে এই 10 জন মেজর ক্রিটিকের আমরা নাম পাই। এই 10 জন ছাড়াও আরো অনেক ব্যক্তি আছে, কিন্তু আমাদের সেগুলো দরকার নেই। আমাদের যাদের দরকার আমরা সেইগুলোকে জেনে নেব। তাহলে আমরা নিউ ক্রিটিসিজমে যে যে থিঙ্কারদের নাম পেলাম, প্রথমেই কার নাম পেলাম? I.A. রিচার্ডস, নেক্সট জেসি র্যানসম, তারপর ক্লিন্ট ব্রুকস, নেক্সট T.S. এলিয়ট, আফটার দ্যাট W.K. উইমস্যাট, নেক্সট মনরো বিয়ার্ডসলে, তারপর অ্যালেন টেট, পরবর্তী আরপি ব্ল্যাকমুর, নেক্সট উইলিয়াম এমসন অ্যান্ড রবার্ট পেন ওয়ারেন। এই 10 জন ফিগার মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স ইন নিউ ক্রিটিসিজম। এবারে দেখো আমরা কি করব, এই যে মানুষগুলো রয়েছে তারা যে যে আইডিয়াগুলো দিল, তারা কিভাবে এই নতুন অ্যাপ্রোচটাকে তুলে ধরলো, কেন তারা বলল যে টেক্সট অ্যানালাইসিস করা যায় উইদাউট হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে, কিভাবে সেইগুলো তারা করলো, সেগুলোকে করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সেইগুলোই হচ্ছে আমাদের নিউ ক্রিটিসিজমের মেন কনসেপ্ট। আমরা এই কনসেপ্টগুলো বুঝে গেলে আমাদের টোটাল নিউ ক্রিটিসিজম ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্টগুলো কি? নিউ ক্রিটিসিজমের প্রথম কনসেপ্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, ফার্স্ট কনসেপ্ট। পরীক্ষায় এইগুলো থেকেই প্রশ্ন আসবে, পরীক্ষাতে এই কনসেপ্টগুলো থেকে। এই কনসেপ্টগুলো কি? প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম কি? প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের ডেভেলপার কে? কিভাবে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম ইউজ করা হচ্ছে, এরকম প্রশ্ন আসবে। তাহলে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম কি? এই কনসেপ্টটাকে I.A. রিচার্ডস ডেভেলপ করলেন। কখন করলেন? 1929-এ। তার বিখ্যাত বইটার নামই হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। তিনি প্রথম বললেন এটা টেক্সটকে উইদাউট কনটেক্সটে আলোচনা করা যায়, অর্থাৎ টেক্সটকে আলোচনা করতে গেলে কোনো রাইটারের ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এসবের জানার দরকার নেই। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনি সেখানে তার স্টুডেন্টদের সাথে একটা এক্সপেরিমেন্ট করলেন। কি এক্সপেরিমেন্ট করলেন? তিনি 13টা কবিতা নিলেন এবং সেই 13টা কবিতার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো উড়িয়ে দিলেন, অর্থাৎ কবিতাটা কে লিখেছেন সেই নামগুলো উড়িয়ে দিলেন, এবং তিনি তার স্টুডেন্টদের সেগুলো অ্যানালাইসিস করতে দিলেন। মনে করো আমি একটা কবিতা নিলাম, একটা আননোন পোয়েম, যেটা তোমরা পড়োনি, তোমরা যার নাম শোনোনি বা পড়োনি। আমি কি করলাম? সেই কবিতার রাইটারের নামটাকে উঠিয়ে দিলাম, অনলি কবিতার টেক্সটটা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট রয়েছো, আমি টেক্সটটা প্রত্যেককে এক কপি করে দিয়ে দিলাম, এবং তোমাদের আমি বললাম যে প্রত্যেকে এই টেক্সটটা পড়ে যা বুঝতে পারছো
টেক্সটটা পড়ে টেক্সটের মিনিং, টেক্সটের সিম্বল, টেক্সটের ইমেজারি যা বুঝতে পারছো তার উপর একটা ইন্টারপ্রেট করো। তখন কি হবে? তখন তোমরা ইন্টারপ্রেট করতে শুরু করবে। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হবে, তোমাদের এই ইন্টারপ্রিটেশনটা এটা হবে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। কেন? কারণ তোমাদের এই ইন্টারপ্রিটেশনটা হবে প্রত্যেকের থেকে ইউনিক। প্রত্যেকের থেকে ইউনিক। কারণ কবিতাটা পড়ে তুমি তার লজিক, তার স্ট্রাকচার দেখে, তুমি তার প্যাটার্ন, তার ওয়ার্ডস, তার ইমেজারি, তার সিম্বল দেখে তুমি যেটাকে অ্যানালাইসিস করলে, সেটা আরেকজন একটু অন্যভাবেও করতে পারে। তাহলে এই যে অ্যাপ্রোচটা, এটাই তো নিউ ক্রিটিসিজমের, প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের অ্যাপ্রোচ। কিন্তু আমি যদি অথরের নাম দিয়ে দিই, যদি মনে করো আমি একটা টেক্সট তোমাদের দিলাম এবং আমি বললাম এই টেক্সটটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, ব্যাস তখনই কিন্তু তোমাদের যে ক্রিটিসিজম করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে। কেন বলো তো? কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানেই তোমাদের মাথায় ঘুরবে তিনি হচ্ছেন রোমান্টিক পোয়েট। তুমি সেই রোমান্টিসিজমকে ঘুরিয়ে বারবার নিয়ে এসে লিখবে। যেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তুমি দেখবে, তোমার মাথার মধ্যে রোমান্টিসিজমের কথা অটোমেটিক্যালি চলে আসবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তুমি অটোমেটিক কি করতে শুরু করবে? ব্যাকগ্রাউন্ডের ওপর বেস করে টেক্সটটাকে অ্যানালাইসিস করতে শুরু করবে। তখন তোমাদের প্রত্যেকের যে আলোচনা, সেটা একটা সীমাবদ্ধ আলোচনা হয়ে যাবে। প্রত্যেকেই দেখতে পাবো যে টেক্সটটাকে ওই রোমান্টিক অ্যাপ্রোচেই আলোচনা করে দিলে, তখন সীমাবদ্ধ হয়ে গেল। কিন্তু নিউ ক্রিটিসিজম সীমাবদ্ধ নয়। এই জন্য তো নিউ, আমরা টেক্সট কনটেক্সট ছাড়া যখন অ্যানালাইসিস করছি তখন তো নিউ হচ্ছে। আমি একরকম আলোচনা করব, তুমি একরকম, আরেকজন আরেক রকম। এই জন্য তো নিউ বাবা, এই জন্য তো এটা মডার্ন অ্যাপ্রোচ। কারণ যখনই আমরা কনটেক্সট ইনফরমেশন সরিয়ে দেব, অথর ইনফরমেশন সরিয়ে দেব, তখনই কিন্তু টেক্সট তার নিজের মিনিং খুলে ধরবে। তখন ইন্টারপ্রিটেশনটা কিন্তু টেক্সচুয়াল হয়ে যাবে, টেক্সটকে কেন্দ্র করে হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। নেক্সট কনসেপ্টকে কি বলা হচ্ছে? নেক্সট কনসেপ্টকে বলা হচ্ছে ক্লোজ রিডিং। ক্লোজ রিডিং এই কনসেপ্টটা কার? এই কনসেপ্টটাকে শুরু করলেন আই এ রিচার্ডস এবং এটাকে ডেভেলপ করলো কে? ক্লিন্থ ব্রুকস। আই এ রিচার্ডসের হাত দিয়ে এই ক্লোজ রিডিং কনসেপ্টটা এলো, কিন্তু একে ডেভেলপ করলো ক্লিন্থ ব্রুকস। ক্লোজ রিডিং মানে কি? আমরা প্রথমেই আলোচনা করেছি যে ডিটেল অ্যান্ড কেয়ারফুল অ্যানালাইসিস অফ এ লিটারি টেক্সট। ক্লোজ রিডিং মানে ডিটেলড কেয়ারফুল অ্যানালাইসিস করতে হবে একটা টেক্সটকে। কিসের উপর ফোকাস করতে হবে? ল্যাঙ্গুয়েজের ওপর, স্ট্রাকচারের ওপর এবং লিটারারি ডিভাইসের ওপর। আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেখব না, আমরা টেক্সটের ল্যাঙ্গুয়েজ, টেক্সটের সিম্বল, টোন, প্যাটার্ন, ইমেজারি, ফিগার্স অফ স্পিচ, এই সমস্ত বিষয়গুলোকে দেখে যখন আমরা এক্সটার্নাল বিষয়টাকে বাদ দিয়ে দেব, টোটালি ইগনোর করব, আমরা শুধু ইন্টারনাল ফিচারগুলোকে টেক্সটার ফোকাস করব, তখনই তাকে বলা হচ্ছে ক্লোজ রিডিং। আর ক্লোজ রিডিং সবসময় কি হয়? লজিক্যাল এবং সায়েন্টিফিক অ্যানালাইসিস অফ এ লিটারারি টেক্সট হয়। অর্থাৎ ইললজিক্যাল ভাবে অ্যানালাইসিস করলে চলবে না, লজিক রাখতে হবে। সেটা যেন যুক্তি দিয়ে তুমি প্রমাণ করতে পারো। দ্যাট ইজ কল্ড ক্লোজ রিডিং। এবারে নেক্সট, ইন্টেনশনাল ফ্যালাসি। ইন্টেনশনাল ফ্যালাসি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রায় প্রশ্ন হয় এটা থেকে। এত ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রায় এখান থেকে কোয়েশ্চেন হয়। ইন্টেনশনাল ফ্যালাসি, দেখো ইন্টেন্স থেকে ইন্টেনশনাল মানে ইন্টেনশন থেকে ইন্টেনশনাল, এই কনসেপ্টের
শুরু করলেন ডাব্লিউ.কে. উইমস্যাট এবং মনরো বিয়ার্ডসলে দুজন মিলে। তাদের বিখ্যাত এসেটার নামই হচ্ছে দ্য ইন্টেনশনাল ফ্যালাসি। একটা এসে পাবলিশ করলেন তারা 1946-এ। ইন্টেনশনাল ফ্যালাসি কি, এর মানে কি? এটা মানে হচ্ছে দ্য এরর অফ ইন্টারপ্রেটিং এ লিটারারি ওয়ার্ক বেসড অন অথরস ইন্টেনশন। অর্থাৎ তুমি যখন অথরের ইন্টেনশনের উপর বেস করে একটা লিটারারি টেক্সটকে অ্যানালাইসিস করবে, সেটা তোমার একটা ভুল ইন্টারপ্রেট হয়ে যাবে। অথর কি চাইছে সেটা ম্যাটার করে না। ডেথ অফ দ্য অথর, অথরকে মেরে দাও। পরবর্তী ক্ষেত্রে একজন ক্রিটিককে পাবে, তার একটা থিওরি আছে, রিডার রেসপন্স থিওরি, যদিও ওটা নিউ ক্রিটিসিজমের চেয়ে অনেক আলাদা। সেখানে রোলা বার্থ বলে একজন লোকের নাম পাবে, রোলা বার্থ। তিনি বলছেন ডেথ অফ দ্য অথর, অথরকে মেরে দাও। অথরের ইন্টেনশন দেখে লাভ নেই। টেক্সটে অথর কি বলতে চাইছে সেটা ম্যাটার করছে না, টেক্সট কি বলতে চাইছে। তোমরা ভাববে স্যার টেক্সট তো অথর লিখেছেন, তা টেক্সট আমার কি বলবে? না, নিউ ক্রিটিক্সরা বলছে না, এটা নয়। অথর লেখে, অথর মনের অজান্তে লেখে। আমরা ভুল অ্যাপ্রোচ করি সবসময়। সবসময় অথর যে সবকিছু জেনে শুনে লিখছে না, অথর লিখতে বসছে, তার মনের অজান্তে অনেক শব্দ বেরিয়ে আসছে যেগুলো নিয়ে সে কনসাসও নয়। আমরা যদি সবকিছুকে অথরের কনসাসনেসের সাথে অ্যাড করে দিই, তাহলে আমরা টোটালি লিটারেচারকে ভুল অ্যানালাইসিস করে ফেলবো। এটা কে বলছে? উইমস্যাট এবং বিয়ার্ডসলে বলছে। কোথায় বলছে? তাদের বই ইন্টেনশনাল ফ্যালাসি। তারা বলেই দিলেন যে অথরের ইন্টেনশন কখনোই ফুললি অ্যাক্সেসিবল নয়, তার মাধ্যমে তুমি কখনোই টেক্সটকে ইন্টারপ্রেট করতে পারো না। যখন এটা টেক্সট ক্রিয়েট হয়ে যায়, টেক্সট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তার ক্রিয়েটারের চেয়ে। কারণ টেক্সটের মিনিং তার ইন্টারনাল স্ট্রাকচার, তার ল্যাঙ্গুয়েজ, তার ফর্ম দ্বারা খুঁজে পাওয়া যায়। এখানে অথর কি বলছে এটা ম্যাটার করছে না, কারণ অথর সবসময় সবকিছু কনসাস মাইন্ডে বলে না। অথরের মন থেকে যেটা বেরিয়ে এলো লিখে দিল। কারণ ওয়ার্ডসওয়ার্থ কি বলেছে? পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, তাই না? তাহলে অথরের যদি ইমোশনটাকে তুমি সবসময় অ্যাড করে দাও, তাহলে তোমার মধ্যে একটা ফ্যালাসি তৈরি হবে। ফ্যালাসি মানে কি? মিস্টেক, এরর। ফ্যালাসি কথার অর্থ হচ্ছে মিস্টেক বা এরর, ভুল। তোমার মধ্যে একটা ভুল তৈরি হবে, একটা ভুল ইন্টারপ্রিটেশন করতে শিখবে। তুমি অথরের ইন্টেনশনকে যদি টেক্সটে মিশিয়ে দাও, অথর কি বলছে সেটার উপর গুরুত্ব দিয়ে তুমি যদি টেক্সটকে ইন্টারপ্রেট করতে শুরু করো, তখন তোমার মধ্যে যে ফ্যালাসি, যে এরর, যে মিস্টেক তৈরি হবে, তাকেই বলা হচ্ছে ইন্টেনশনাল ফ্যালাসি। ওকে, এবার দেখো অ্যাফেক্টিভ ফ্যালাসি। এই অ্যাফেক্টিভ ফ্যালাসি কি? এই কনসেপ্ট কেউ ডেভেলপ করলো উইমস্যাট এবং বিয়ার্ডসলে। তাদের বই আরেকটা এসে, যে এসের নাম দিল দ্য অ্যাফেক্টিভ ফ্যালাসি, 1949-এ পাবলিশ হল। অ্যাফেক্টিভ ফ্যালাসি মানে কি? ইট ইজ আ মিস্টেক অফ ইভালুয়েটিং আ লিটারারি ওয়ার্ক বেসড অন দ্য ইমোশনাল রেসপন্সেস অফ রিডার্স। অর্থাৎ রিডারের ইমোশনের ওপর যদি টেক্সটকে অ্যানালাইসিস করা হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যাফেক্টিভ ফ্যালাসি। মনে করো তোমাকে আমি একটা টেক্সট অ্যানালাইসিস করতে দিলাম, তুমি হচ্ছে রিডার। তোমার একটা ইমোশন রয়েছে, তুমি তোমার ইমোশনকে ঢুকিয়ে একটা টেক্সটকে ইন্টারপ্রেট করে দিলে, না, চলবে না। তুমি টেক্সট পড়তে পড়তে ইমোশনাল হয়ে গেলে এবং তোমার ইমোশনটাকে তুমি ইন্টারপ্রিটেশনের মধ্যে লিখে ফেললে, না, এটা একটা ফ্যালাসি হয়ে যাবে, এটা একটা এরর হয়ে যাবে, এটা একটা মিস্টেক হয়ে যাবে। এই মিস্টেকের নাম হচ্ছে অবজেক্টিভ ফ্যালাসি। অর্থাৎ তোমাকে সব সময় কি থাকতে হবে? অবজেক্টিভ থাকতে হবে। তোমাকে অ্যাফেক্টিভ ফ্যালাসি করলে চলবে না, তোমাকে অবজেক্টিভ ওয়েতে টেক্সটটাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ তোমাকে তোমার ইমোশন থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তুমি যদি সাবজেক্টিভ হয়ে যাও,
তাহলে 10 জনের ইমোশন তো 10 রকম, 10 জনের ইমোশন তো 10 রকম। 10 জনের ইমোশন 10 রকম হলে কি হবে? একটা জগা খিচুড়ি তৈরি হয়ে যাবে, তাই না? কিন্তু যদি তুমি তোমার ইমোশনটাকে সাইডে রেখে তুমি টোটালি টেক্সটের স্ট্রাকচার, ওয়ার্ড, থিম, ফিগারস অফ স্পিচ, ইমেজারি, সিম্বল, এইগুলোর উপর বেস করে টেক্সটটাকে অ্যানালাইসিস করো, তখন দেখবে সেই টেক্সটটা টোটালি একটা বায়াস ফ্রি টেক্সট অ্যানালাইসিস হবে। কি বলছে? যে রিডার সেন্টার অ্যাপ্রোচ করলে হবে না, অথর সেন্টার অ্যাপ্রোচ করলেও হবে না, আবার রিডার সেন্টার অ্যাপ্রোচ করলেও হবে না। তোমাকে টোটাল একটা অবজেক্টিভ থিঙ্কিং এ যেতে হবে। বুঝেছো? দেখো, প্রত্যেকটা ক্রিটিসিজম তার আগের কনসেপ্টগুলোকে কি করেছে? রিজেক্ট করে গেছে। নিউ ক্রিটিসিজমকেও আবার রিজেক্ট করবে পরবর্তী ক্ষেত্রে। নিউ হিস্ট্রিসিজম বলে একটা কনসেপ্ট আসবে, নিউ হিস্ট্রিসিজম বলে একটা কনসেপ্ট, সেই কনসেপ্ট আবার নিউ ক্রিটিসিজমের এই কনসেপ্টগুলোকে রিজেক্ট করবে। তারা আবার উল্টো কথা বলবে, তারা আবার সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের কথা বলবে। তারা বলবে কনটেক্সট ইজ দ্য কোটেক্সট। নিউ হিস্ট্রিসিজম বলবে যে কনটেক্সট ইজ দ্য কি টেক্সট বা কোটেক্সট, অর্থাৎ তোমাকে একটা টেক্সটকে অ্যানালাইসিস করতে গেলে টেক্সটের কনটেক্সটটা অবশ্যই জানতে হবে। তুমি যদি টেক্সটের কনটেক্সট না জানো, টেক্সটের ব্যাকগ্রাউন্ড না জানো, তাহলে তুমি টেক্সটটাকে কখনোই অ্যানালাইসিস করতে পারবে না। এটা আবার নিউ হিস্ট্রিসিজম বলছে। আবার যখন আমরা রোলা বার্থের রিডার রেসপন্স থিওরি পড়ি, ওখানে রোলা বার্থ আবার কি বলছে? রোলা বার্থ বলছে যে রাইটারের গুরুত্ব অতটা নেই, রাইটারকে তুমি মেরে ফেলো। রোলা বার্থের বিখ্যাত একটা বই আছে, বইটার নাম হচ্ছে ডেথ অফ দ্য অথর। সেখানে তিনি বলছেন ঠিক আছে, রাইটারের ইমোশনের কোনো দরকার নেই, কিন্তু রিডারের ইমোশন দরকার আছে। রাইটারকে ভুলে যাও, রিডার কি মিনিং করছে সেটাই হচ্ছে রিয়েল মিনিং। রিডার তার ইমোশনালি কিভাবে টেক্সটার সাথে কানেক্ট হচ্ছে সেটা হচ্ছে মিনিং। ভাবো, তাহলে ওখানে আমার রিডার সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে, রিডার রেসপন্স থিওরি, অর্থাৎ টেক্সটের উপর রিডার কি রেসপন্স করছে সেটা রোলা বার্থ বলছে। তাহলে ওখানেও নিউ ক্রিটিসিজমকে খণ্ডন করা হচ্ছে, তাই না? তাহলে বিভিন্ন যে অ্যাপ্রোচ, বিভিন্ন অ্যাপ্রোচে লিটারেচারকে অ্যানালাইসিস করার ধরন বিভিন্ন রকম। একটা লিটারেরি টেক্সটের মধ্যে এত মিনিং কি করে বেরিয়ে আসে? বিভিন্ন জন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করে, সেই কারণেই তো এত রকমের মিনিং বেরিয়ে আসে। নিউ ক্রিটিসিজমের মূল কথা, তুমি ব্যাকগ্রাউন্ডে যেও না, রাইটারের ব্যাকগ্রাউন্ডেও যেও না, টেক্সটের ব্যাকগ্রাউন্ডেও যেও না, তুমি টেক্সটে চলে এসো। এবার টেক্সটে চলে এসে তুমি যে রিডার, তুমি আবার তোমার ব্যাকগ্রাউন্ডকে ঢুকিয়ে দিও না। তুমি যখন টেক্সটটা পড়বে, টেক্সটটাকে যখন ইন্টারপ্রেট করবে, তখন তোমার ইন্টারপ্রিটেশন কি হবে? টোটালি নতুন হবে। সেখানে কনটেক্সট থাকবে না, ইমোশন অ্যাড করবে না, টোটালি স্ট্রাকচারের ওপর, ওয়ার্ডসের ওপর, ডিকশনের ওপর, প্যাটার্নের ওপর, ইমেজারির ওপর, সিম্বলের ওপর ফোকাস করে তুমি টেক্সটটাকে অ্যানালাইসিস করবে। তাহলে আমরা পেলাম ইন্টেনশনাল ফ্যালাসি এবং অ্যাফেক্টিভ ফ্যালাসি। চারটে মেন কনসেপ্ট আমরা দেখলাম। প্রথম কনসেপ্টে কি বললো? প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, অর্থাৎ টেক্সট সবসময় প্র্যাকটিক্যাল ওয়েতে আলোচনা হবে। টেক্সট আলোচনা করতে গেলে কনটেক্সটের দরকার নেই। টেক্সট স্বয়ংক্রিয়, টেক্সট নিজেই তার মিনিংটা বলে দিতে পারে। টেক্সটের ভেতরেই টেক্সটের মিনিং লুকিয়ে থাকে। এই যে সায়েন্টিফিক এবং লজিক্যাল যে ক্রিটিসিজম, যে কনসেপ্ট খুঁজে বার করা, সেটাকেই বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। এবং নিউ ক্রিটিসিজমের
গোড়ার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, মূল কথা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, যে তোমার ক্রিটিসিজমটা সবসময় প্র্যাকটিক্যাল। তারপর দ্বিতীয় মূল মন্ত্র ক্লোজ রিডিং। তুমি টেক্সটকে কেয়ারফুলি রিডিং করবে, ক্লোজলি, টেক্সটটাকে, কনটেক্সটকে নয়। তুমি টেক্সটের ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার, ডিভাইসেস, তার ডিকশন, তার ইমেজারি, তার সিম্বলিজম, তার প্যাটার্ন, তার টোন, তুমি এটার ওপর ডিপলি ফোকাসড হবে, এটাকে ক্লোজলি পড়বে। তুমি এক্সটার্নাল ফোকাসকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে বাদ দেবে, তুমি ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যেই জুড়ে থাকবে। তারপর ইন্টেনশনাল ফ্যালাসি। টেক্সট অ্যানালাইসিস করতে গেলে অথরের ইমোশনকে দেখলে চলবে না। অথরের ইমোশন বিভিন্ন রকম হতে পারে। তোমাকে কি করতে হবে? অথরের ইমোশনটাকে সাইডে রেখে দিয়ে টেক্সটের বাকি জিনিসগুলোর উপর বেস করে টেক্সটটাকে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি অথরের ইমোশনটাকে টেক্সট অ্যানালাইসিস করার সময় অ্যাড করে দাও, তাহলে সেটা হয়ে যাবে তোমার একটা ইন্টেনশনাল ফ্যালাসি, একটা ভুল। যে ভুলকে উইমসেথ এবং বিয়ার্ডসলে বলল যে এই ভুলটা হচ্ছে ইন্টেনশনাল ফ্যালাসি। তারপর অ্যাফেক্টিভ ফ্যালাসি, অর্থাৎ আমরা সবাই রিডার, আমরাই তো টেক্সট অ্যানালাইসিস করব। তাহলে আমরা যখন টেক্সট অ্যানালাইসিস করব, আমাদের আরেকটা জিনিস সাবধান হতে হবে। কি সাবধান হতে হবে? যে এই যে আমাদের ইমোশন, সেই ইমোশনকে আবার টেক্সটের মধ্যে ঢুকিয়ে দিলে চলবে না। যেমন অথরের ইমোশনকে বাদ দেব, ঠিক সেই রকমই নিজেরা যারা রিডার, আমাদের ইমোশনকেও বাদ দেবো। কারণ সাবজেক্টিভ জাজমেন্ট কখনো সঠিক কোনো উপায় নিয়ে আসবে না। কারণ সাবজেক্টিভ জাজমেন্ট সবসময় কি হবে? বায়াস যুক্ত হবে, ফুল অফ বায়াস। আমাদের কি হতে হবে? বায়াস ফ্রি হতে হবে, বায়াস লেস হতে হবে। আমাদের বুঝতে হবে টেক্সট অ্যানালাইসিস সবসময় সায়েন্টিফিক, লজিক্যাল হয়। এখানে কোনো রকম নিজস্ব ইমোশনকে অ্যাড করলে চলবে না। যদি নিজস্ব ইমোশনকে অ্যাড করে দিই, সেটা হয়ে যাবে আমার অ্যাফেক্টিভ ফ্যালাসি, সেটাও ভুল। তাহলে এই চারটে কনসেপ্ট আমরা আজকে নিউ ক্রিটিসিজমের যে ক্লাস, এটা এখানেই শেষ করব। কারণ এখনো অনেকগুলো কনসেপ্ট আছে, প্রত্যেকটা কনসেপ্টকে আমাদের ভালো করে বুঝতে হবে এবং ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যাতে সারা জীবন নিউ ক্রিটিসিজম আমাদের মাথার মধ্যে থাকে। সেই কারণে তাড়াহুড়ো করব না। এই বিষয়গুলো তাড়াহুড়োর বিষয়ও নয়, এগুলো আস্তে আস্তে পড়ার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে কনসেপ্টগুলো রইল, সেই কনসেপ্টগুলোকে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।